আজকে চলে এসেছি কলকাতার বুকে অবস্থিত আরও একটি অত্যন্ত বিখ্যাত এবং খুবই পুরনো দিনের একটি মিউজিয়ামে। নামটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো নেহেরু মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে অনেক কিছু রয়েছে যেগুলো ছোট শিশুদের জন্য খুবই উল্লেখযোগ্য, এবং আমার মনে হলো এখানেও একবার আসা উচিত, কারণ অনেক পুরনো দিনের একটা মিউজিয়াম, যেটা সত্যি একটা লেজেন্ডারি ব্যাপার বলা যেতে পারে। তাই আজকে চলে এসেছি এখানে। 94/1 চৌরঙ্গি রোড, কলকাতা 7,20,000। সোম মঙ্গলবার নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম বন্ধ থাকে, আর বুধ থেকে রোববার অবধি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এই মিউজিয়াম। টিকিটের মূল্য খুবই কম। 16 বছরের ঊর্ধ্বে হলে 20 টাকা এবং 16 বছরের নিচে হলে 10 টাকা। তো এই রকম কম টিকিট মূল্যে আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন, যতবার খুশি আসতে পারেন। এই মিউজিয়ামটিকে রক্ষণাবেক্ষণের জন্য বিগত দশক ধরে যারা ডোনেট করেছে তাদের একটা নামের লিস্ট বোর্ডে চোখে পড়ল। 1972-এর নভেম্বর মাস থেকে 2024-এর মার্চ মাস অবধি যারা ডোনেট করেছে তাদের নামের লিস্ট। প্রথমেই আছেন পূর্বতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি 1000 টাকা ডোনেট করেছিলেন, ডক্টর ত্রিগুণা সেন এবং অন্যান্য আরও খ্যাতনামা ব্যক্তিত্বগণ। এবং আপনারাও যারা এখানে আসছেন বা আসবেন, চাইলে সাধ্যমতো সুবিধামতো ডোনেট করতে পারবেন। আর এই ন্যাচারাল কালচারাল অ্যাসোসিয়েশনেরই একটি প্রজেক্ট হিসেবে 1972 সালে প্রতিষ্ঠা হয় নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের। আমরা এখন আমাদের টিকিট কেটে ফেলেছি। এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি ওপর তলার দিকে। পুরো বিল্ডিংটা 4 তলা এবং এখানে অনেক কিছুই রয়েছে। সেই সমস্ত কিছু আমরা কত তাড়াতাড়ি এবং কতক্ষণ সময়ের মধ্যে দেখতে পারি, চলো সেটাই দেখে নেব। যা খোঁজ নিয়ে এসেছিলাম যে পুরো 4 তলা জুড়ে এখানে রয়েছে ডলস গ্যালারি, মহাভারত গ্যালারি, রামায়ণ গ্যালারি আর গণেশ গ্যালারি। তো খুবই এক্সাইটেড, চলো তোমাদেরও দেখাতে থাকি। কলকাতার বাচ্চাদের জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি হলো নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। ন্যাচারাল কালচারাল অ্যাসোসিয়েশন 14 নভেম্বর 1972 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, একজন শিক্ষক এবং শিশুদের প্রিয় পণ্ডিতকে শ্রদ্ধা জানাতে নেহেরু শিশু জাদুঘরের উদ্বোধন করা হয় জওহরলাল নেহেরুর জন্মদিনে। জাদুঘরের পেছনে প্রধান উদ্দেশ্য ছিল ভিজুয়াল এইডসের মাধ্যমে শিশুদের শিক্ষা ও বিনোদন প্রদান করা। নেহেরু মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত শ্রী যুগল সিমাল এই উদ্যোগ নিয়েছিলেন যাতে শিশুদের সমাজের ভালো এবং কুসংস্কারের মতো মন্দের পার্থক্য বুঝতে সাহায্য করা যায়, এবং আরও অনেক কিছু। 4 তলা জুড়ে জাদুঘরের এই প্রদর্শনী, যা শিশুদের মহাকাব্য, বিজ্ঞান, গল্প বলার এবং পৌরাণিক কাহিনীর প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। জাদুঘরটি বহু বছর ধরে 96টি দেশ থেকে অর্জিত পুতুলের একটি অবিশ্বাস্য সংগ্রহের গর্ব। জাদুঘরটি চৌরঙ্গি সড়কে অবস্থিত এবং এটি রক্ষণাবেক্ষণ করা হয়। জাদুঘরের উদ্বোধনের দিন থেকে 1.2 কোটিরও বেশি দর্শনার্থী দেখেছে। বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের জন্য জাদুঘর কর্তৃপক্ষের দ্বারা সাজানো বেশ কয়েকটি অঙ্কন এবং শিল্প প্রতিযোগিতা, নেহেরু প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতা, টয় ট্রেন প্রকল্প এবং পারফর্মিং আর্টস কর্মশালাও রয়েছে। প্রথমেই 1 তলা, 2 তলা, 3 তলা জুড়ে গ্যালারিটা চোখে পড়বে বাম দিকে, সেটা হলো পুতুল গ্যালারি। পুতুল গ্যালারিতে সারা বিশ্বের পুতুল রয়েছে, অর্থাৎ 96টি দেশ, এবং বাচ্চারা সত্যিই তাদের আকর্ষণীয় বলে মনে করে। পুতুলগুলি প্রতিটি দেশের জাতীয় বা ঐতিহ্যবাহী পোশাকে পরিহিত। প্রদর্শনীগুলি 3 তলা জুড়ে 3টি পৃথক কক্ষে স্থাপন করা হয়েছে।
আরে বাপরে, কত দেশের দল রয়েছে চারিদিকে, প্রচুর পুতুল। কোথায় এসছি আমরা এক সাইড থেকে সামান্য হাঁটা দূরত্বে নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। এখানে বিভিন্ন দেশের পুতুল রাখা রয়েছে। আর এই চিলড্রেন্স মিউজিয়ামটা 1972 সালের 14 নভেম্বর আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে এই মিউজিয়ামটি বানানো হয়। প্রচুর বিভিন্ন দেশের পুতুল রাখা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। এই চিলড্রেন্স মিউজিয়াম ন্যাচারাল কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বানানো হয়। প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী যুগল সিমাল। এখানে 4টে সেকশন রয়েছে, বিভিন্ন দেশের পুতুলের কালেকশনস রয়েছে, আর এছাড়াও গণেশের গ্যালারি রয়েছে, রামায়ণের একটা আর মহাভারতের গ্যালারি রয়েছে। টোটাল 4 তলা বিল্ডিং। আর টিকিট তো প্রাইস 16 বছরের ওপর হলে 20 টাকা করে পার হেড। এখানে দেখো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা শিশু কল্যাণে নিবেদিত দুটি মহান মানুষ যুগল শ্রীমল ও আরতি শ্রীমলের সামাজিক অবদানের বিভিন্ন সংস্কার সংস্কৃতি। এই জায়গাটা বেসিক্যালি অ্যাওয়ার্ড সেকশন, এখানে সমস্ত অ্যাওয়ার্ডস রয়েছে। এই যে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের প্রতিষ্ঠাতা তারা যা এখানে ফেলিসিটেশন যা দিয়েছিলেন সব কিছুই এখানে রয়েছে। রোটারি ক্লাবের তরফ থেকে মোটামুটি এখানে আছে যে এটা একটা সেকশন। এখানেও কিছু পুতুল রাখা আছে। তো ডলস গ্যালারি থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি এর পরের তলায়, দেখি ওখানে কি আছে। এখানে উঠতেই আরও কিছু, একবার দেখো গাড়ির সমস্ত কালেকশনস এখানে রাখা রয়েছে। কত গাড়ি, এই যে দুদিক ভরে ভরে। শুধু নিচে নয়, উপরেও। সেকশনটা পুরো কার সেকশন। তো নিচের তলায় ডলস গ্যালারি ছিল, উপরের তলায়ও এখানে ডলস গ্যালারি রয়েছে। তো সেখানে আগে যাই। আর অপোজিটে এদিকে কি রয়েছে, এদিকে মহাভারত সেকশন রয়েছে। পুরো মহাভারতের সমস্ত ঘটনাগুলো দেখানো আছে, দেখব রামায়ণ মহাভারত। আগে এখানটা যাই। এখানে কতগুলো দেশ, 196টা দেশ। এখানে বিভিন্ন দেশ থেকে পুতুল এনে রাখা হয়েছে। আর সেটা 1972 সালেই সে আয়োজনটা করা হয়। এখানে টোটাল 96টা দেশ থেকে বিভিন্ন রকমের পুতুল, 96টা দেশ থেকে 96 রকমের পুতুল এর কালেকশন এখানে রয়েছে। যারা যে দেশে ছিলেন সেই দেশ থেকে এই পুতুল এখানে পাঠিয়েছিলেন। থাইল্যান্ডে যে গভর্নমেন্ট, রয়্যাল থাই গভর্নমেন্ট অফ থাইল্যান্ড, এই পুতুলটা পুরো ডোনেট করেছিলেন। দেখো পুরো থাইল্যান্ডের যে কালচারাল ড্রেস পরে থাকে সেই নিয়ে পুরো একটা পুতুল।
কি বিশাল বড় সেট, এটা সে ডোনেট করেছিলেন। এই দিকটা একবার তোমাদের দেখাই, কি বড় বড় পুতুল এখানে লেখা রয়েছে। ডলস অফ সিপ্রাস, ডলস অফ সিপ্রাস, ডলস অফ জার্মানি। জার্মানির পুতুলটা দেখো। আর বাকি পিছনের দিকে দেখো, এগুলো আজকের পুতুল নয়, এগুলো আজ থেকে বহু যুগ আগে, সেই 1972 সালে তো এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল। আলাদাই একটা থিম, যে বিভিন্ন দেশের যে পুতুল সেগুলো কালেকশন করে এখানে রাখা। এগুলো সব ইটালির পুতুল। ইটালির পুতুল মানে এই সমস্ত পুতুলের মধ্য দিয়েই সেখানকার প্রত্যেকটা নির্দিষ্ট দেশের মানুষের যে পোশাক পরিচ্ছদের ধরন সেগুলো ফুলে উঠছে। দেখো এখানে একটা পোর্শন রয়েছে হিনা নিঙ্গিও, লেখা রয়েছে ডলস ফর দ্য গার্লস ফেস্টিভ্যাল। আর এর নিচে পুরো পুতুলটা দেখো, পুতুলের যে পুরো সেটটা রয়েছে, জাপানের পুরো এগুলো পুতুল। দারুণ দারুণ, পুরো পুরো এই যে পুতুলগুলো, সেই পুতুলগুলো থেকে ওই পার্টিকুলার দেশের যে কালচার সেটা কিন্তু ফুটে উঠছে। জাপানের ড্রেস, কীরকম ড্রেস ওরা করে এবং ওদের আসবাবপত্রের কীরকম মানে ডিজাইন হয়, সেই সব কিছু ফুটে উঠছে। দেখো থাইল্যান্ডে চলে এসেছি, থাইল্যান্ডের পুতুল। নিচের যে সেকশনটা ছিল সেখানে তো তোমরা দেখলে, সেখানেও অনেক পুতুল দেখিয়েছি, এখানেও রয়েছে। খুব ভাল লাগছে দেখতে, এরকম একটা থিম লিবিয়া থেকে এসেছে, কোথা থেকে আসেনি। এমন অনেক দেশ আছে যেগুলোর নাম হয়তো আমরা সচরাচর তো আমাদের মাথায় আসে না। দেখো কি মিষ্টি একটা পুতুল। আর তার পাশে আমার তো এইটাকে বেস্ট লাগলো। এতগুলো পুতুল তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখো আর বলো তোমাদের কোনটা ভাল লেগেছে, সেগুলো জানিও। আমার তো এইগুলো খুব ভাল লাগছে। এই যে দেখো মঙ্গোলিয়ার ডলসগুলো দেখো, মানে মঙ্গোলিয়ানসরা যেরকম ড্রেস আপ করে সেগুলো পুরো এখান থেকে বোঝা যাচ্ছে। এর উপরের সেকশনই রয়েছে মায়ানমার, দেখতে পাচ্ছ। ওদিকে রয়েছে লেবানন। একটুখানি আলোর ফ্ল্যাশ হচ্ছে, জায়গার মিউজিয়ামটা খুবই ভালো, কিন্তু মেনটেনেন্স আলোর দিক থেকে একটুখানি আলো সেরকম ভালো এখানে নেই। ফ্রান্স, সব ফ্রান্সের কস্টিউম, ডলস অফ ফ্রান্স। বুঝছো, কস্টিউম দেখো ফ্রান্সের। এগুলো সব ফ্রান্সের। দেখো চেকোস্লোভাকিয়া, হেন দেশ নেই যেখান থেকে পুতুল এনে এখানে কালেকশন করার নেই। চেকোস্লোভাকিয়া, এখানে রয়েছে আর্জেন্টিনা। এইটা আমার খুব ভালো লাগলো হঠাৎ চলতে চলতে, কস্টিউম ডলস অফ বেলারুস। ব্রাজিলটাও সুন্দর, তাই না? ব্রাজিলটাও সুন্দর দেখতে পাচ্ছি। মহাভারত গ্যালারি, যা তৃতীয় তলায় অবস্থিত, যেখানে মহাভারতের মহাকাব্যে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রাণবন্ত বর্ণনা রয়েছে, যা হিন্দু পুরাণের 5টি মহাকাব্যের একটি। ঘটনাগুলি ক্ষুদ্র কাদামাটির মডেলের মাধ্যমে চিত্রিত করা হয়েছে, যা শিশুদের পক্ষে গল্পগুলি আরও ভালোভাবে বুঝতে এবং দীর্ঘ সময়ের জন্য মনে রাখা সহজ করে তোলে। বাবা গ্যালারিটা একটু দেখাই, দেখো কি বিশাল বড়।
এদিকে আছে, এদিকে আছে, ও সাইডেও আছে। তো ফ্রম ওয়্যার উই আর স্টার্টিং? 61টা অধ্যায় আছে মহাভারতের। দিস ইজ 61। তো ফার্স্টে আমরা কোথা থেকে শুরু করছি, চলো। নাম্বার ওয়ান, এখানে কি বলা হয়েছে? আচ্ছা, এই ভারতবর্ষ সম্পর্কে দেখা যায়। তখনকার দিনে যে রাজ্যগুলো ছিল, দ্বারকা, ইন্দ্রপ্রস্থ, পাঞ্জাব তখনও ছিল। বাহ, মগধ, মানে বিহার, উড়িষ্যামিলি, কুরুক্ষেত্র। এই হচ্ছে সেই জায়গা, এই সেই বৃক্ষের তলায় বসে এই যে দ্বৈপায়ন ব্যাস মহাভারতের রচনা করছিলেন, আর গণেশ ঠাকুর সেটা লিখছিলেন। পুরো শুরু থেকে দেখানো হচ্ছে। এবারে চলে আসছি 3 নম্বর জায়গা, মানে 3000 বছর আগে হস্তিনাপুরের রাজা শান্তনু পরমাসুন্দরী গঙ্গাকে বিবাহ করেছিলেন। এই যে তার সাথে তার প্রেমালাপ হচ্ছে। হস্তিনাপুরের রাজা, তাই তো, শান্তনু পরমাসুন্দরী গঙ্গাকে বিয়ে করছেন। পাশ দিয়ে যে গঙ্গা যাচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ডে আরো বড় একটা জায়গা রয়েছে। মানে এখানে রাজত্ব দাবি করবেন না, এই প্রতিজ্ঞা করবার জন্য গঙ্গার অষ্টম পুত্র দেবব্রতর নাম হলো ভীষ্ম। তারপর শান্তনু দশরাজের কন্যা সত্যবতীকে বিবাহ করলেন। বেশ, সত্যবতীর 2টি পুত্র, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। বাহ বাহ, এই দেখো কি সুন্দর দেখিয়েছে। ওই যে রাজসভা, সামনে মুনিরা বসে আছে, এখানে সকলে বসে আছে। এটা কি হচ্ছে? এখানে হচ্ছে সত্যবতী 2টো পুত্র জন্ম দিয়েছিল, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য, তাই তো। আর এখানে ভীষ্ম কি করেছিল, নিজে তো রাজত্ব নেবে না বলেছিল, তাই জন্য বিচিত্রবীর্যকে রাজত্বে বসিয়ে দিয়েছিল। তারপর এটা কি, ও মা কি সুন্দর, সামনে এলে আরো ভালো। এটা কাশীরাজের 2 কন্যা অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের যে বিবাহ হচ্ছে সেটা দেখানো হচ্ছে। কই বিবাহ হচ্ছে, কি যে বলে, ছবিতে দেখানো হয় কিন্তু স্টোরি গোজ অন লাইক দিস। এই দেখো, বাহ, রাজত্ব দেখাচ্ছে, দেখেছো? এই দেখো রাজবাড়ির উপরে রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে বিয়ের সিন হচ্ছে। এটা কি, কার হচ্ছে? গন্ধরাজার কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ হচ্ছে। একবার এটা দেখো বুবু। আরেকটা বিয়েও আছে সাথে, দেখ, পাণ্ডু আর কুন্তিরও একটা বিবাহ হচ্ছে। ওয়াও, খুব সুন্দর দেখিয়েছে। এইটা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, কুন্তির 3 পুত্র। আর নকুল সহদেব নামে যমজ পুত্র লাভ করেছিলেন মাদ্রি। এই যে মাদ্রিকে দেখিয়েছে, এই যে যমজ পুত্র 2জনে রয়েছে হিয়ার। সবাই মিলে আনন্দে সুখে খেলা করছে। বাহ, তারপর কি হলো? ব্যাসদেবের বর লাভ করে গান্ধারী 100 পুত্র 1টি কন্যা হল। মানে গান্ধারী বসে আছে, দেখতে পাচ্ছ, গান্ধারীর পুত্র হয়েছে কোন আছে, কি সুন্দরভাবে দেখিয়েছে। এই যে কলসি রাখা ঘরটা দেখিয়েছে কি সুন্দরভাবে। পুত্রের জন্য কলসি মনে রাখা আছে। দ্রোণের উপর রাজকুমারদের অস্ত্র শিক্ষার ভার দিলেন। এই যে অস্ত্র শিক্ষায় সহযোগিতা, মানে অস্ত্র শিক্ষা করাচ্ছিলেন, শেখাচ্ছিলেন দ্রোণাচার্য। পুরো সেই জায়গাটা দেখানো হয়েছে। এই সেই মুহূর্ত যখন এই যে সমস্ত দ্রোণাচার্যের শিষ্যরা দাঁড়িয়ে রয়েছে, আর দ্রোণাচার্যের শিষ্য ওই যে পাশেই রয়েছে, তার দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে এখানে একলব্য শিক্ষা অর্জন করতেন, সেটাও দেখাচ্ছে। মানে ওইদিকে দ্রোণাচার্য তার ছাত্রদেরকে, প্রিয় ছাত্রদেরকে শেখাচ্ছে, আর এদিকে একলব্য যে ছিল সে নিজে শিখছে এবং তার দক্ষিণ অঙ্গগুলি কেটে দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিয়েছিলেন। এর পরের অংশ এই যে রাজসভা দেখানো হচ্ছে। যুবরাজের ভার দেওয়া হচ্ছে, যুধিষ্ঠিরকে যুবরাজের আসনে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ভীষ্মের পরামর্শে যুধিষ্ঠির যখন যুবরাজের আসনে
মানে আসছিলেন, বসছিলেন, সেই সময়কার একটা এখানে নাট্য রূপান্তর করা। এই যে এই জায়গাটা দেখো, বাহ কি সুন্দর লাগছে। এখানে হচ্ছে পাণ্ডবদের প্রশংসা শুনে দুর্যোধন, কর্ণ প্রভৃতির আগে অধীর হলেন। পাণ্ডবদের হত্যা করবার উদ্দেশ্যে তারা কুন্তি ও পাণ্ডবদের যতগৃহে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেইটা এই যে যতগৃহ। এই যে যতগৃহে আগুন লেগিয়ে দিয়েছে ওরা, আগুন জ্বলছে, আর এদিকে দেখাচ্ছে কি পাণ্ডবরা এই যে সুড়ঙ্গ পথে পালায়ন করছে, তাই না? নাইস। এবারে কি হচ্ছে, ওদের তো পুড়ে গেছে বাড়ি, ওরা বনে পাণ্ডবরা যখন বিশ্রাম করতে শুরু করে তখন কি হচ্ছে এই দেখো, এখানে ওই যে ভীম যুদ্ধ করছে হিড়িম্ব, রাক্ষস হিড়িম্ব। দেখো ভীমের সাথে হিড়িম্বর যুদ্ধ, নট হিড়িম্বা। এখানে দেখাচ্ছে ভীমের বিয়ে হয়ে গেছে হিড়িম্বার সাথে, এবং বিয়ের পরে তাদের ঘটোৎকচ পুত্র জন্মগ্রহণ করেছে, এবং তারা সকলে এবারে একচক্রা নগরে এসে আশ্রয় গ্রহণ করছে। সেই নগরে এসে আশ্রয় গ্রহণ করছে, এটাই এখানে দেখানো হচ্ছে। এরপরে কি দেখাচ্ছে এই দেখো, এখানে কি, ওরে বাবারে, এই দেখো রাক্ষসটাকে দেখো, উপস। কুন্তির আদেশে ভীম খাবার নিয়ে বক রাক্ষসের কাছে গিয়ে মহানন্দে নিজেই সেই খাবার খেতে লাগছিল, আর বক খুব ক্ষেপে গিয়ে যুদ্ধ আরম্ভ করলো। মানে ইনি হলেন ভীম। এই খাবারগুলো কুন্তির আদেশে ভীম এনেছিল কাকে, এই বক রাক্ষসকে খাওয়ানোর জন্য, কিন্তু কি হয়েছে, শেষে ভীম নিজেই খেতে শুরু করে, তো বক রাক্ষস রেগে গেছে। দেখো অবস্থা। এইবারে দেখো, এই হলো সেই রাজসভা, এটা দ্রৌপদীর স্বয়ম্বর সভা, আর কি অপূর্ব সুন্দর একটা এখানে বানিয়েছে। ইনি হলেন অর্জুন। সকলেই এই দ্রৌপদীর স্বয়ম্বর সভায় সবাই এই যে লাইন দিয়ে বসে আছে, আর সকলেই এখানে সেই এম করছিল তীর ধনুক দিয়ে। আর এখানে রয়েছেন আমাদের অর্জুন, তিনি এই যে উপরে মাছের মধ্যে এম করছেন, বুঝতে পেরেছো? এত সুন্দরভাবে এটা দেখানো আছে এখানে, এই জায়গাটা তোমাদেরকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। এখানে ব্যাসদেবীর ইচ্ছায় পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর যে বিবাহ হইল সেইটা দেখানো, 12 বছরের বনবাসে অর্জুন গেছে, সেইটা এখানে দেখানো হয়েছে। বোনটা দেখাই, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা প্রেমে পড়েছিলেন যে আমাদের অর্জুন, সেটা এখানে দেখানো হয়েছে। এই দেখো, এটা কি, এখানে অর্জুন রৈবতক পর্বতে কৃষ্ণের ভগিনী সুভদ্রাকে দেখে তার রূপে মুগ্ধ হলেন। একদিন সুভদ্রা দেব পূজা শেষ করে যখন ফিরছিলেন, তখন অর্জুন সুভদ্রাকে হরণ করে বিবাহ করলেন। হে প্রভু, হে ঈশ্বর, কৃষ্ণের ভগিনী, হে কি, সুভদ্রা কৃষ্ণের ভগিনীকে বিয়ে করে নিয়েছে কৃষ্ণ। এটা কি, মগধের রাজা জরাসন্ধকে বধ করবার জন্য কৃষ্ণ, ভীম, অর্জুন গিরিব্রজ নগরে উপস্থিত হলেন। দিস ইজ গিরিব্রজ নগর। এটা হলো চেদিরাজ শিশুপালের যে মাথা কেটে দেওয়া হয়েছিল তার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। ইন্দ্রপ্রস্থের রাজসভা দেখে দুর্যোধন ঈর্ষায় দগ্ধ হতে লাগলেন। কখনো স্ফটিক ভেবে সরোবরের জলে পড়েন, কখনো দরজা ভেবে স্ফটিকের দেয়ালে আঘাত পান। আর এদিকে ধৃতরাষ্ট্রের আদেশে পণ রেখে শকুনির সঙ্গে পাশা খেলতে বসে যুধিষ্ঠির সর্বস্ব, এমনকি দ্রৌপদীকেও হারালেন। এই যে
বনবাস, পরাজিত পাণ্ডবগণ দ্রৌপদীকে নিয়ে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাসটা কি? কর্ণের প্রতিজ্ঞা ছিল যে কোনো প্রার্থী ব্রাহ্মণ এলে তিনি কখনো তাকে নিরাশ করবেন না। একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ং ইন্দ্র এলে সেই প্রতিজ্ঞা মতো কর্ণ তার কবচ কুণ্ডল ইন্দ্রকে দান করবেন। আহারে বেচারা কর্ণ। এখানে 4 জন, কারা? ভীম, অর্জুন, নকুল ও সহদেব প্রাণ হারিয়েছে। যুধিষ্ঠির যক্ষের সব প্রশ্নের সদুত্তর দেওয়ায় প্রতিষ্ঠ যক্ষ 4 ভ্রাতারই আবার প্রাণ ফিরিয়ে দেয়। যুধিষ্ঠির যক্ষের উত্তর দিয়ে 4 ভ্রাতার প্রাণ নিয়ে এসেছিল। এই যে অজ্ঞাতবাসে ছিল 1 বছর, সেইটা অজ্ঞাতবাসী নিয়ম হচ্ছে চিনে ফেললে কিন্তু আবার আমার বনবাস। ঝামেলা। কে চিনবে? চিনে যদি না, কে? অনেকেই আছে না, ওদেরকে চিনবে না, কে? পাণ্ডবরা সবাইকে চিনতে পারে। কিচক দ্রৌপদীর রূপে মুগ্ধ হয়ে গেছিল, সেইটা এখানে বোঝানো হয়েছে। কিচককে ভেরি গুড। বধ করে। কে বধ করে? অর্জুন? ভীম। ভীম। ও, সব গাছে উঠে আছে কেন? হ্যাঁ, ইনি কে গাছে উঠে আছে? এই যে কিচক বধের সময় দুর্যোধন বিরাট রাজ্য আক্রমণ করে তখন। এই দেখো সবাই ওখানে মরে গেছে। অর্জুনের বাণে হাজার হাজার কৌরব সৈন্য প্রাণত্যাগ করে। অর্জুনের বাণে মরে গেছে। এইটা তো কি সুন্দর দেখতে, এই জায়গাটা। ওয়াও, সি। এবার আত্মপ্রকাশ করবেন যখন স্থির করে পাণ্ডবরা নিজেদের পরিচয় দিলেন, তখন বিরাটরাজ আনন্দে অধীর হয়ে উঠলেন এবং বিরাটরাজের দুহিতা উত্তরের সাথে অর্জুনের পুত্র অভিমন্যুর বিবাহ দেয়। এই যে অভিমন্যুর বিবাহ হচ্ছে, অর্জুন পুত্রের সাথে অভিমন্যু, মানে অর্জুন পুত্র অভিমন্যুর সাথে উত্তরার বিবাহ, মানে বিরাট রাজার দুহিতা। সবাই দেখছে মেনুটা কি ছিল কে জানে। এই দেখো এখানে কি একজন খাটে শুয়ে আছে। ও সেই চুজ করতে হবে। ওইদিকে নিশ্চয়ই দুর্যোধন বসে আছে। হ্যাঁ, এই এখানে মাথার কাছে বসেছিল। বলছে এটা সেই চুজ করা। খুব কিছুদিন পরে যে হ্যাঁ, মাথার কাছে কৃষ্ণকে কে কার কাছে নেবে দলে টানবে। কৃষ্ণকে দলে নেওয়ার জন্য এই যে শ্রীকৃষ্ণ শুয়ে আছেন, তার দুপাশে দুজন, মনে হয় পায়ের কাছে ওই আমাদের অর্জুন বসেছিল। পায়ের কাছে অর্জুন, মাথায় ছিল দুর্যোধন। অর্জুন বুদ্ধি করে পায়ের কাছে বসেছিল যাতে ও ঘুম যেই ভাঙবে অর্জুনকে দেখবে আর অর্জুনের দলে চলে যাবে না। হ্যাঁ, কৃষ্ণ শান্তির বার্তা নিয়ে এসেছে। শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে এসেছিল। কারণ দুর্যোধনের দুষ্ট অভিসন্ধি বুঝতে পেরেছে। ও, দুষ্ট অভিসন্ধি কি ছিল? ওই যে যুদ্ধ করে রাজত্ব। এটা কি তো নদী মনে হচ্ছে। এখানে এই যে কুন্তি শিকার করে। কৃষ্ণ চলে গেলে কুন্তি গঙ্গার তীরে উপস্থিত হয়ে কর্ণকে বললে, তুমি আমার প্রথম সন্তান। এটা হচ্ছে এই যে কুন্তি বলছিল। সব দিক থেকেই ও বহিষ্কার পেয়েছিল। 18 দিন ধরে চলা যুদ্ধ শুরু হয়েছে। এদিকেও সেনাবাহিনী, ওই যে উট। এই মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে ছিল। কুরুক্ষেত্রে যাবো। হ্যাঁ, যুদ্ধ শেষে যুধিষ্ঠির ভীষ্মের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলো। তারপর এটা কি? ও বাবা, ওইখান থেকে একটা যুদ্ধ হলো, আশীর্বাদ নিয়ে নিল। তো যুদ্ধ শুরু হয়েছে, এইবার হলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। এই দেখো যুদ্ধ চলেছে, যুদ্ধ। তৃতীয় দিনে স্বয়ং শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র হাতে ভীষ্মের দিকে অগ্রসর হয়েছে। এই যে স্বয়ং শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র হাতে ভীষ্মের দিকে অগ্রসর হয়েছিল। স্বেচ্ছা মৃত্যু। হ্যাঁ, ভীষ্মের এতগুলো তীর দিয়ে কোনো মেয়ের সামনে লড়বো না, সেই জন্য শিখণ্ডকে শিখণ্ডকে তার করে দিয়েছিল। হাতি, এই হাতি দুটোকে দেখো, ওখানে হাতি দুটো পড়ে আছে, কি সুন্দর দেখিয়েছে।
উনি কে? জয়দ্রথ? জয়দ্রথের মাথা কেটে ফেলেছে বাবা। এই জন্য এই দিন রাত্রিতে যুদ্ধ হয়েছিল। সতেরোতম দিন যুদ্ধের, কর্ণের সাথে যুদ্ধ শুরু হয়। ভীম এই সময় দুঃশাসনের মানে চিবুক ছিঁড়ে তার রক্ত খেয়ে নিয়েছিল। বাবারে, নিচু রথের চাকা বসে গেছে। বুঝতে পারবেন না। দুর্যোধন হেরে গিয়ে যুদ্ধপথ থেকে পালিয়ে যেত। ভালো আছে। দুই পান হাতে ইনি কে? আত্মকলহের শোচনীয় পরিণতি দেখে সকলেই হাহাকার করতে লাগলেন। আত্মকলহ কে? এটা আত্মকলহ। পিছনে দেখো আগুন জ্বলছে। এই দেখো, এই যে বলরাম, ইনি তার দেহত্যাগ করেছিলেন আর এইভাবে সাপ হয়ে তার দেহ বেরিয়ে গেছিল আর শ্রীকৃষ্ণ সেটা দেখছিলেন। এবং কৃষ্ণের যে মৃত্যু হয়েছিল, কৃষ্ণের পায়ে তীর মেরে দিয়েছিল ব্যাধ, সেই জন্য সেটা দেখানো হয়েছে। ফাইনালি এখানে কি হচ্ছে? অভিমন্যু পরীক্ষিতকে সিংহাসনে বসানো হয়, ওরা বাকিটা সবাই পরীক্ষিতকে বসিয়ে এই জায়গাটা এই স্বর্গদ্বার, পরীক্ষিত অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দিয়েছে এবং পাণ্ডবগণ সবাই স্বর্গে দিয়ে যাত্রা শুরু করেছে। এই জায়গাটা রিয়েলি আছে, এই জায়গাটায় ঘুরতে যাবো একবার। হ্যাঁ, কৌরবদের পক্ষে যুদ্ধ করছিল, তোকেও থামানো যাচ্ছিল না। তো দুনিয়ার হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু শেষ হয়ে যাবে। তোকে মারতে গেলে কি বলতে হয়েছিল? নরকে গেছিল কে? যুধিষ্ঠির, দ্রোণাচার্যকে মিথ্যে কথা বলার জন্য। তার পুত্রকে মৃত্যু। তাহলে যুধিষ্ঠিরও শেষমেশ। মহাভারত গ্যালারি এখন শেষ, এখন আমরা গণেশ গ্যালারিতে প্রবেশ করব। প্রেজেন্টেড বাই দুর্বা বাসু অ্যান্ড প্রদীপ চন্দ্র বাসু। এনারা কি প্রেজেন্ট করেছিলেন? এনারা প্রেজেন্ট করেছিলেন গণেশ আইডলস। ঠিক আছে, এবারে আমরা ঢুকবো গণেশ গ্যালারিতে। তো দেখো, থিংস টু লার্ন ফ্রম গণেশা, যে কত কিছু আমরা কী শিখতে পারি। Large ears to listen to others attentively, the axe to cut off all the bonds of materialistic attachment, সব এখানে লেখা রয়েছে। তো এর ভিতরে এন্ট্রি নিচ্ছি। লেটস গো। বাবা, প্রথমেই শুরু করি গণেশ ঠাকুরের এই মূর্তি থেকে। ঢুকেই এবারে আমরা গণেশ গ্যালারিতে এন্ট্রি নিয়েছি। চলো এক এক করে গণেশ ঠাকুরের সমস্ত মূর্তিগুলো দেখাই। ওরে বাবা, ঘুড়ি ওড়াচ্ছে। ওখানে একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। ওরে বাবা, বইতে আতে। গণেশ গ্যালারিতে প্রভুর বিভিন্ন রূপ চিত্রিত 350টিরও বেশি গণেশ মূর্তি প্রদর্শিত হয়েছে। এটা কি করতে? ওরে বাবা, এই দেখো, লেগে যাবে এক্ষুনি। আমার ওদিকে গান গাইছি। কত রকমের গণেশ ঠাকুর। ওয়াও, এই দেখো ফুটবল খেলছে। ডান্ডিয়া নাচ করছে। এইটা তো খুব সুন্দর। "108 names of Lord Ganesha" নাম দেয়া রয়েছে এবং পাশে সেই নামের মানেও দেয়া রয়েছে।
এরপরে ছিল রামায়ণা গ্যালারি। এখানে পুরো রামায়ণের পুরো যে কাহিনীটি সেটা এখানে এরকম মূর্তির আকারে বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। নিচে যেমন মহাভারতের পুরো যে কাব্যটা ছিল সেটা পুরো প্রকাশ করা হয়েছিল, সেরকমভাবেই এখানেও এটা বর্ণনা করা হয়েছে। মহাভারত গ্যালারির মতো রামায়ণ গ্যালারিতেও রামায়ণের গল্প ক্ষুদ্র কাদামাটির মডেলের মাধ্যমে ভগবান রাম এবং রাবণের জীবন ও শিক্ষাগুলি চিত্রিত করা হয়েছে। শিক্ষামূলক হওয়ার পাশাপাশি দৃশ্যগুলিও একটি শিশুর স্মৃতিতে স্থায়ী প্রভাব ফেলতে যথেষ্ট আকর্ষণীয়। দৃশ্যগুলি কালানুক্রমিক ক্রমে সেট করা হয়েছে, যা শিশুদের জন্য সহজে বোঝার জন্য চিত্র এবং কল্পনার অনুভূতি প্রদান করে।
নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে এসে বাচ্চারা যেমন রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যের সম্বন্ধে জানতে পারে, সেরকমই এখানে আরও অনেক রকমের নাচ গানের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এখানে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কবিতা পাঠ, নৃত্য, অঙ্কন, গান প্রভৃতির মাধ্যমে। এমনকি এই নেহেরু মিউজিয়ামের কর্তৃপক্ষ বিভিন্ন রকমের অনুষ্ঠানও আয়োজন করে থাকেন, নৃত্যের অনুষ্ঠান হোক কি গানের অনুষ্ঠান হোক কি কবিতার অনুষ্ঠান, যেখানে সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করতে পারে। আর এনাদের একটি মহৎ উদ্যোগ যা আমরা লক্ষ্য করলাম, যে ডিফারেন্সিয়ালি এবেল যে সমস্ত শিশুরা রয়েছে তাদের নিজে হাতে তৈরি করা সমস্ত গ্রিটিংস কার্ড এনারা এখানে বিক্রি করছিলেন, যেগুলোর মূল্য ছিল মাত্র 10 টাকা মতন। তাই সেই সমস্ত গ্রিটিংস কার্ড কিনে তোমরাও সহযোগিতা করতে পারো। খুবই শিক্ষণীয় একটি জায়গা, এখানে ছোট বাচ্চারা এসে অনেক কিছুই শিখতে পারে এবং সপরিবারে আপনারা সকলেই এখানে আসতে পারেন।